আপনাদের সবার তো সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তাই না? আপনারা সবাই ইউপিআই করেন, অনেকে অনেক টাকা একবারে গিয়ে এফডি করান, বা তার সঙ্গে ইউলিফ নিয়েছেন অনেকে সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করেন, কারো আবার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রয়েছে, কেউ আবার এটিএম থেকে প্রচুর ট্রানজ্যাকশন করেন, কেউ ইউপিআই বেশি করেন। তাহলে আজকের এই ভিডিওটি সবার জন্য, কারণ আরবিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী প্রচুর পরিবর্তন আনা হয়েছে, যেগুলো শোনার পর আপনারা হয়তো নিজেরাই বলবেন ভিডিওটি থেকে আমরা কিছু জানতে পারলাম। আজকে এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব যে কি নিয়মের পরিবর্তন আনা হয়েছে বর্তমানে। হ্যাঁ, ভিডিওটি একটু দেরি করে আসছে, তার পিছনে কারণ রয়েছে। আমি অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছি যেখানে অনেক ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। ভিডিও হয়তো 2 দিন বা 3 দিন পরে আসবে বা দেরিতে আসবে, কিন্তু সঠিক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো, সেটাই আমাদের এই চ্যানেলের কাজ হয়ে থাকে। রুলসগুলো জানার আগে আমি একটা অনুরোধ করব, যাতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আপনাদের লাখ লাখ টাকা কিভাবে বাঁচানো যায় সেই ব্যাপার নিয়েও কিন্তু আলোচনা করব। আপনারা এটিএম দিয়ে টাকা তো তোলেন, হ্যাঁ 100 বার সবাই তোলে এখনকার দিনে। এই এটিএম দিয়ে টাকা তোলার সময় একটা লিমিট ছিল, সেটা হয়তো আপনারা সবাই জানেন। 5টা বা 4টা বা 3টা এরকম লিমিট ছিল। এর বেশি এটিএম ট্রানজ্যাকশন করে আমরা টাকা তুললে একটা চার্জ আমাদেরকে পে করতে হয়। আর কিছুদিন আগে একটা ফিচার্স আনা হয়েছিল, সেখানে আপনারা ইউপিআইয়ের মাধ্যমে এটিএম থেকে টাকা তুলতে পারবেন। কিভাবে? এটিএমের মধ্যে আপনার ইউপিআই কোড আসবে, সেই ইউপিআই কোড যখন আপনি যে কোনো অ্যাপ দিয়ে স্ক্যান করবেন, কত টাকা অ্যামাউন্ট ক্লিক করবেন এবং আপনার এটিএম থেকে সেই টাকাটা উইথড্র করতে পারবেন। এটার কিন্তু কোনো লিমিট ছিল না, মানে আপনি একের অধিক মাসে 10 বারও তুলতে পারেন, 15 বারও তুলতে পারেন, আবার 100 বারও তুলতে পারেন। এখানে আনা হয়েছে একটা বড় পরিবর্তন। দেখুন, এটিএম দিয়ে উইথড্র করতে গেলে সেখানে লিমিট ছিল, কিন্তু ইউপিআই দিয়ে এটিএমের মাধ্যমে টাকা তুললে কোনো লিমিট ছিল না। মানে কোনো লিমিট বলতে 1টা বা 2টো বা 3টা, সেটা লিমিট ছিল না। কিন্তু বর্তমানে এটার মধ্যেও লিমিট আনা হয়েছে। সবার প্রথম এনেছে এইচডিএফসি ব্যাংক। এখন বলা হচ্ছে আপনি আপনার এটিএম দিয়ে 5 বারের বেশি টাকা তুললেই আপনার কাছ থেকে এক্সট্রা চার্জ কাটা হবে। এবার 5 বারের মধ্যে এখানে ভাগ করেছে। 3 বার আপনি এটিএম দিয়ে টাকা তুলতে পারবেন এবং 2 বার আপনি কিন্তু ইউপিআই মাধ্যমে টাকা তুলতে পারবেন। এবার 2 বার বলতে, এবার মনে করুন আপনি ইউপিআই স্ক্যান করে আপনি টাকা তুলছেন এটিএম দিয়ে, সেটা 2 বারের জায়গায় যখন 3 বার হয়ে যাবে তখন চার্জ কাটবে। এটিএম পুট করে আপনি যে টাকাটা তুলছেন সেটা যদি 3 বারের বেশি হয় এক মাসে, তাহলে কিন্তু আপনাকে চার্জ পে করতে হবে। তার মানে দাঁড়াচ্ছে কটা? মানে আপনি প্রতি মাসে 5টা ফ্রি ট্রানজ্যাকশন করতে পারবেন। কীভাবে? আপনি এটিএম দিয়ে 3টে তুলতে পারবেন, 2টো ইউপিআই। কিন্তু এখনও নন মেট্রো যে শহরগুলো রয়েছে, সেখানকার যে এটিএম মেশিনগুলো রয়েছে, সেখানে কিউআর কোড স্ক্যান করে টাকা তোলা যায় না। আমি যেখানে বিলং করি, আমি সেখানেও কিন্তু কিউআর কোড স্ক্যান করে টাকা তুলতে পারি না। মনে রাখবেন, মেট্রো শহরে আপনি 3টা ফ্রি পাবেন এবং নন মেট্রো শহরে আপনারা 5টা ফ্রি পাবেন। এই লিমিট যখনই ক্রস হয়ে যাবে, আপনাকে পার ট্রানজ্যাকশানে 23 টাকা করে দিতে হবে। আগে কি ছিল? এটিএমের লিমিট যদি ক্রস হয়ে যেত, আপনাকে 21 টাকা করে পার ট্রানজ্যাকশান দিতে লাগতো। সবার প্রথম ছিল 17 টাকা, সেটাকে বাড়িয়ে 21 টাকা করেছে। এখন এটিএম হোক বা ইউপিআই হোক, যে কোনো ট্রানজ্যাকশান যদি আপনি এটিএম দিয়ে টাকা তোলেন, লিমিট ক্রস হয়ে যায়, আপনাকে 23 টাকা প্রতিবার দিতে হবে। তার মানে এটিএমের মাধ্যমে ইউপিআই দিয়ে টাকা তুলতে গেলে সেটা আর ফ্রি নেই। এটা কিন্তু মনে রাখবেন, অনেকেই এখনও জানেন না যে সেটা ফ্রি নেই এবং একের অধিকবার টাকা তোলে, তার মানে প্রতিবার 23 টাকা করে চার্জ কাটবে। এবার আসে সেভিংস অ্যাকাউন্টের একটি রুলসের ব্যাপারে, যেটা হলো আপনারা হয়তো সেভিংস অ্যাকাউন্টে একবারে 10 লক্ষ টাকা জমা করলেন বা 10 লক্ষ টাকা উইথড্র করলেন। সেই ক্ষেত্রে আইটি ডিপার্টমেন্টের কাছে কিন্তু আপনার ইনফরমেশন চলে যাচ্ছে এবং আপনার কাছে খুব শীঘ্রই ইনকাম ট্যাক্সের নোটিশও আসতে পারে। এবার আপনার মনে হতেই পারে, আমার 3টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, আমি প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3 লাখ 3 লাখ 3 লাখ করে রাখবো বা 4 লাখ 4 লাখ 4 লাখ করে রাখবো, তাহলে তো আর আইটি ডিপার্টমেন্টের কাছে 10 লাখ একবারে সাবমিট দেখাবে না। না না, আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার কিন্তু প্রতিটি সেভিংস অ্যাকাউন্ট যুক্ত রয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি 3টা ব্যাংক মিলিয়ে টাকা রাখুন বা একটা ব্যাংকে, যদি ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার বেশি ইনভেস্ট করে ফেলেন, তাহলে একটা সম্ভাবনা রয়েছে আপনার নামে নোটিশ আসতে পারে। এবার দেখুন, এই 10 লক্ষ টাকা শুধুমাত্র ইনভেস্টমেন্ট নয়, আপনি উইথড্র করাতে গেলেও কিন্তু সেটা চেক করা হয়। আপনার কাছে একটা ব্যাংক থাকুক বা 3টি বা 5টে, সেটা ডিপেন্ড করছে না। সব ব্যাংক মিলিয়ে আপনি কত টাকা ডিপোজিট করছেন ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেটাই ডিপেন্ড করছে। যদি আপনি ক্রেডিট কার্ড ইউজ করে থাকেন এবং সেখানে আপনি যদি 1 লক্ষ টাকার বেশি বিল পেমেন্ট করেন ইন ক্যাশ, তাহলেও কিন্তু আপনার কাছে আসতে পারে নোটিশ। হ্যাঁ, ক্রেডিট কার্ড বিলে যদি আপনি ইউজ করেন এবং সেটাকে যদি ইন ক্যাশে সেটেলমেন্ট করান, তাহলে কিন্তু আপনার কাছে আসতে পারে ইনকাম ট্যাক্সের নোটিশ। আপনারা তো ফিক্সড ডিপোজিট করান, দেখুন ফিক্সড ডিপোজিটেও কিন্তু একই নিয়ম আনা হয়েছে। আপনারা যদি ফিক্সড ডিপোজিটে 10 লক্ষ টাকা একবারে ডিপোজিট করেন, সেই ক্ষেত্রেও আপনার নামে আসতে পারে নোটিশ। এবার এখানে একটা প্রশ্ন, আবারও ওই একই প্রশ্ন, যে
আমার কাছে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, আমি যদি 5 লক্ষ টাকা করে ইনভেস্ট করি তাহলে কি হবে? সেম কেস, একই। আপনি 5 লক্ষ করুন বা আপনার 3টা ব্যাঙ্কে 3 লাখ, 4 লাখ, 3 লাখ এইভাবে করুন, সব ক্ষেত্রেই কিন্তু 10 লাখ টাকার ফাইন্যান্সিয়াল ইয়ারের উপর ডিপোজিট যদি হয় এফডিতে, তবে কিন্তু আপনাকে বলতে হবে আপনি সেই টাকাটা কোথা থেকে পেয়েছেন। যখন নোটিশ আসবে তখন আপনাকে দিতে হবে, জানাতে হবে আপনার এই ইনকামটা জেনুইন কিনা। যদি আপনার ইনকামটা জেনুইন হয় সেই ক্ষেত্রে নোটিশ আসুক বা না আসুক আপনার কোনো ভয় নেই। যদি আপনার ইনকাম জেনুইন না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু ভয় পেতেই হবে। তাহলে এটা মনে রাখবেন যে আপনি এফডি করান বা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখুন, টাকাটা কোথা থেকে আসছে সেটা যদি আপনার পুরোপুরি জানা থাকে এবং পুরো হিসেব থাকে তাহলে আপনার ভয়ের কিছু নেই। আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট এফডিতে টাকা রাখতেই পারেন। আর সেটা যদি কোনো হিসেব না থাকে তাহলে চেষ্টা করবেন পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারে একবারে বা ভাগে ভাগে 10 লক্ষ টাকার বেশি যাতে ডিপোজিট না হয়। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এখন থেকে আপনার সোশ্যাল মিডিয়াও চেক করবে। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার এবং এটা নিয়ে অনেকেই ভয় রয়েছেন। দেখুন এখানে ব্যাপারটা কি কাজ করবে। আজকে হয়তো আমার একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, আমার ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে, আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে, আমার ইউটিউবে অ্যাকাউন্ট রয়েছে। এবার আমি আমার ইনস্টাগ্রামে দেখাচ্ছি আমি একটা 12 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছি, আমি আমার ফেসবুকে দেখাচ্ছি আমি একটা 15 লাখ টাকা দিয়ে বাড়ি বানিয়েছি বা একটা গাড়ি কিনেছি বা একটা জায়গায় ঘুরতে গিয়েছি। ইউটিউবে দেখাচ্ছি আমার মিনিমাম 30 থেকে 35 লক্ষ টাকার বাড়ি রয়েছে। আমি এগুলো শো করছি, ফটোগুলো আমি শেয়ার করছি সবার সাথে, আমার ইনস্টাগ্রামে এগুলো দিয়ে ভরা। ফেসবুকে আমি বারবার দেখাচ্ছি যে আমি এই টাকা ইনকাম করি, কিন্তু আমি আইটিআর ফাইল করি না, বা আমি আমার আইটিআর ফাইলে দেখাচ্ছি আমি 1 লক্ষ বা 2 লক্ষ টাকা ইনকাম করি। তাহলে এখানে একটা প্রশ্ন আসবে যে আমার কাছে যদি 1 লক্ষ বা 2 লক্ষ টাকা ইনকাম হয় তাহলে আমি 20-30 লাখ টাকার বাড়ি কীভাবে বানাচ্ছি, বা আমি এদিকে 12-13 লাখ টাকার গাড়ি কিভাবে কিনছি, আমি দেশ বিদেশে ঘুরছি কিভাবে এই 10 লাখ 20 লাখ টাকা খরচা করে। তখনই কিন্তু ইনকাম ট্যাক্সের নোটিশ বা ইনকাম ট্যাক্সের চোখে পড়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এবার এখানেই সব থেকে বড় প্রশ্ন, তাহলে এটা কি এখন থেকে করা যাবে না? না না, আপনি মনে করুন আপনি আপনার আইটি ফাইলে দেখাচ্ছেন যে আপনি 15 লক্ষ টাকা ইনকাম করেন, কিন্তু আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছেন আপনার কোটি কোটি টাকার খরচা, সেই ক্ষেত্রে প্রবলেম হবে। এবার আপনি 15 লক্ষ টাকা ইনকাম দেখে যদি 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা খরচা দেখান সেই ক্ষেত্রে সেরকম প্রবলেমে হবে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনকাম সেই 10 থেকে 15 লাখ টাকা আইটি ফাইলে দেখিয়েছে এবং তার হাবভাব দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া এফবি বা ইউটিউবে যে সে কোটি কোটি টাকার মালিক, আজ এই বাড়ি কিনছে, কালকে ওই গাড়ি কিনছে, পরশু ওখানে ঘুরতে যাচ্ছে। সেই সব ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, কারণ সবার প্রথম আইটি ডিপার্টমেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবে, আপনার ট্রানজ্যাকশন চেক করবে এবং তার সঙ্গে আপনি কত টাকা আইটি ফাইল করছেন সব চেক করবে, এবং যখনই মিসম্যাচ পাবে তখনই আপনার নামে নোটিশ আসবে। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে সুপার পাওয়ার দেওয়া হয়েছে। দেখুন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিন্তু এখনও অনেক লোকে বানায় এবং একটা সময় কিন্তু অনেক লোকে বানিয়ে এসেছে যখন প্রথম শুরু হয়েছিল। এখনও আপনি চাইলে কোটাক বলুন, এইচডিএফসি বলুন, অনলাইনে কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করা হয়, এসবিআইতেও করা হয়। কিন্তু এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কিছু কিন্তু লিমিটেশন ছিল এতদিন, এখন সেটাকে সুপার পাওয়ার দেওয়া হয়েছে। আপনারা এখন ফ্রি এটিএম পাবেন যেখানে কোনো অ্যানুয়াল ফি লাগবে না। দেখুন আমাদের যেটা নর্মাল অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু আমরা অ্যানুয়ালি 300 বা 400 টাকা পেমেন্ট করি আমাদের ডেবিট কার্ডের জন্য, কিন্তু যাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এটিএম পাবে এবং তার জন্য তাকে 1 টাকারও অ্যানুয়াল ফি দিতে হবে না। আপনারা সেখানে আনলিমিটেড ক্যাশ ডিপোজিট করতে পারবেন, মানে 1-এর অধিক 10 বার করুন, মাসে 15 বার করুন, কি 30 বার করুন, কি 100 বার করুন, তার জন্য আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। এখন থেকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনি আইএমপিএস করতে পারবেন, এনইএফটি করতে পারবেন, ইউপিআই করতে পারবেন, প্রতিটি জিনিস করতে পারবেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট দিয়ে। আগে কিছু লিমিটেশন ছিল, আইএমপিএস করা যেত না, এনইএফটি করা যেত না, আরটিজিএস করা যেত না। এখন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট দিয়ে সব কিছু করতে পারবেন। তার সঙ্গে যাদের যাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট রয়েছে তারা প্রতি মাসে 4টা ফ্রি এটিএম থেকে উইথড্র করাতে পারবেন। মানে আমাদের তো ছিল 3টে, কিন্তু আপনাদের জন্য রাখা হয়েছে 4টা, মানে 4 বার আপনারা এটিএম থেকে প্রতি মাসে টাকা তুলতে পারবেন এবং 4 বার আপনার কাছে কোনো 1 টাকারও চার্জ কাটা হবে না। এরপর হলেই আপনার কাছ থেকে চার্জ কাটা হবে। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কোনো ব্যালেন্সের রিকোয়ার্ড নেই, মানে আপনি জিরো করেও রাখতে পারেন, তাতেও কোনো চার্জ আপনার কাছ থেকে কাটা হবে না। তো এত কিছু ফায়দা বা এত কিছু সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে এখন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট। যদি আপনারা এখন অবধি অ্যাকাউন্ট না বানিয়ে থাকেন বা দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট বানানোর কথা চিন্তা ভাবনা করছেন, তাহলে অনলাইনে বসে আপনারা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট বানাতে পারেন। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিন্তু বেস্ট অপশন আমার মনে হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে। দেখুন আমরা আগে জানতাম হেলথ ইন্স্যুরেন্স হোক, টার্ম ইন্স্যুরেন্স হোক, সেই সব জায়গায় কিন্তু আমাদের কাছ থেকে
ট্যাক্স নেওয়া হবে না বলেছিল, কিন্তু বর্তমানে ইউলিপ কিন্তু আর ট্যাক্স ফ্রি নেই। ইউলিপকে বর্তমানে করে দেওয়া হয়েছে ক্যাপিটাল এসেট, এখন কিন্তু শেয়ার ইন্স্যুরেন্সের মধ্যে পড়ে না। তাই যদি বছরে আপনার 2.5 লক্ষ টাকার বেশি হয় অ্যামাউন্ট, তাহলে আপনাকে কিন্তু ট্যাক্স পে করতেই হবে। আপনারা যদি 1 বছরের উপরে গিয়ে সেখান থেকে আপনি যে ইনকামটাই পান বা যে টাকাটাই পাবেন তার উপর 12.5% কিন্তু ট্যাক্স দিতে হবে। তো এবার এই জিনিসটা কিন্তু ব্যাংক আপনাদেরকে বলবে না। তারা কিন্তু ইউলিপ করাতে পারলে তাদের কমিশন বেশি থাকে, যে কোনো স্কিমের থেকে ইউলিপে সবচেয়ে বেশি কমিশন থাকে। এটা আমি যখন কাজ করি বা আমার বন্ধুবান্ধবরা যখন কাজ করে তারা এই কথাটা সবসময় বলে যে ইউলিপে সব থেকে বেশি ইনকাম। তাই আমি বলছি এখন যখন ইউলিপ করাতে যাবেন তখন কিন্তু তারা বলবে যে ট্যাক্স লাগে না, এই লাগে না। মনে রাখবেন বছরে 2.5 লক্ষ টাকার উপরে হলেই কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে 12.5%। এখন কিন্তু ইউলিপ আর ইন্স্যুরেন্স নয়, ইউলিপ হলো ক্যাপিটাল অ্যাসেট। টার্ম এবং হেলথে কোনো লিমিটেশন নেই। এখন আপনারা যদি টার্ম ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স নেন তাহলে এখনও ট্যাক্স ফ্রি রয়েছে, সেটার প্রিমিয়াম যত ইচ্ছা হোক তাতে কোনো অসুবিধা নেই। আপনারা যারা এফএনও করেন মানে ফিউচার অ্যান্ড অপশন, তাদের জন্য কিন্তু পয়সা বেশি কাটা হচ্ছে। বর্তমানে এসটিডি ইনক্রিজ করা হয়েছে 150%। আগে 10 লাখে কাটা হতো 200 টাকা এসটিডি, এখন সেটা বাড়িয়ে করা হয়েছে 500 টাকা এসটিডি। অপশন ডিডিকে এসটিডি বাড়ানো হয়েছে 50%। আগে যেখানে 10 টাকা ছিল এখন নেওয়া হচ্ছে সেখানে 15 মানে 15 টাকা। নো চেঞ্জ লং টার্ম ইকুইটি। লং টার্ম ইকুইটিতে কিন্তু কোনো চেঞ্জ বা কোনো পরিবর্তন আনা হয়নি। লং টার্মে 0.1% এবং ইন্টারডে ক্যাশ 0.25%ই রাখা হয়েছে। যারা প্রতিদিন এফএনওতে ট্রেড করে তাদের জন্য খারাপ খবর, এবং যারা লং টার্ম ইনভেস্ট করে তাদের জন্য সেম রয়েছে। ডিজিটাল ফ্রড। আপনি যদি কোনো ডিজিটাল ফ্রড কেসে ফেসে যান তাহলে এই 3টা জিনিস মনে রাখবেন। 1 জুলাই 2026 থেকে আপনি যদি কোনো ডিজিটাল কেসে ফ্রডে ফেসে যান সেই ক্ষেত্রে আপনি কম্পেনসেশন পাবেন, সেটা হলো 80%। কিন্তু এখানেও কিন্তু কিছু রুলস রয়েছে। সবার প্রথম ম্যাক্সিমাম লিমিট 25,000, এই টাকার উপরে আপনি পাবেন না। তারপর রয়েছে 5 ডে রুলস, মানে আপনার সঙ্গে যেদিন ফ্রড হচ্ছে ডিজিটালি তারপরে 5 দিনের মধ্যে আপনাকে কিন্তু ব্যাংকে জানাতে হবে। যদি আপনি 5 দিনের মধ্যে না জানান তাহলে কিন্তু লস দ্য ক্লেম, মানে আপনি আর আপনার যে টাকাটা পাওয়ার কথা ছিল, যেটা কম্পেনসেশন পাওয়ার কথা ছিল, সেটাও আর আপনি পাবেন না। আর তার সঙ্গে 3rd নাম্বার হলো আপনি আপনার জীবনে শুধুমাত্র একবারই ক্লেম করতে পারবেন। হ্যাঁ, মানে আরবিআই শুধুমাত্র এটা বলতে যাচ্ছে যে আমি আপনাদের একবারই হেল্প করতে পারি, কিন্তু বারবার যদি আপনি ডিজিটালি ফ্রড কেসে ফাঁসেন তাহলে আমরা আর কিছু করতে পারবো না। আপনি একবার ফেসেছেন, একবার ক্লেম আপনি এসে ব্যাংকে জানিয়েছেন, আমি একবারই আপনাদেরকে টাকা দেবো। এরপর থেকে আপনি যদি এরকম কেসে ফাঁসেন তাহলে আপনারটা আপনি বুঝে নেবেন, আমরা তারপর থেকে আর হেল্প করব না। অনেক সময় এরকম হয়, আজকে আমার সঙ্গে কোনো ফ্রড হয়েছে এবং কালকেই ব্যাংক বন্ধ, তখন আমি কি করব? সেই ক্ষেত্রে 1930 এই নাম্বারটি মনে রাখবেন, এখানে কল করে আপনাকে কিন্তু রিপোর্ট করতে হবে। লোন রিকভারি। দেখুন, আমরা যারা লোন নিয়ে টাকা দিতে পারি না তখন লোন রিকভারি এজেন্ট কিন্তু খুবই হ্যারেস করে। সেটা আপনার আশেপাশে গিয়ে জানাবে, আপনার আত্মীয় স্বজনকে জানাবে, আপনার বাড়িতে চলে আসবে, আপনাকে গালাগালাজ করবে। এইগুলো যাতে না হয় তার জন্য আরবিআই কিছু রুলস বের করেছে। এই যে কল করার টাইম, আগে কি হতো যে কোনো সময় কল করতে পারতো, সকাল 6টা হোক রাত্রি 10টা হোক কল করতে পারতো, কিন্তু এখন থেকে আরবিআই রুলস বের করেছে সকাল 8টা থেকে রাত্রি 7টার মধ্যে আপনাকে কল করতে হবে। এরপর আপনারা কোনো কাস্টমারকে কল করতে পারবেন না, কোনো কাস্টমারের সঙ্গে খারাপ গালি বা খারাপ ভাষায় কথা বলতে পারবেন না। এছাড়াও আপনি তার কোনো রিলেটিভ বা বন্ধুবান্ধব বা বাড়ির আশেপাশের লোককেও সেটা ডেকে ডেকে বলতে পারবেন না। তার মানে সোজাসুজি কথা এটাই হচ্ছে যে আপনি যদি টাকা পান আপনি তার সঙ্গে কথা বলুন, কিন্তু সেই অফিসিয়াল টাইম সকাল 8টা থেকে বিকেল 7টার মধ্যে। তারপর আপনি কোনোভাবেই সেই কাস্টমারকে আর হ্যারেস করতে পারবেন না। যতগুলো পরিবর্তন 2026-এ আনা হয়েছে সেগুলোর ব্যাপারে জানলাম, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমার যেগুলো মনে হচ্ছে, এফডি বলুন বা সেভিংস অ্যাকাউন্ট বলুন, সেখানে 10 লক্ষ টাকা, এটা মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখন থেকে এটিএম এর মাধ্যমে টাকা তুললে সেটাও মনে রাখবেন টাকা বেড়ে হয়ে গেছে 23 টাকা। বাইরে কোনো জমি কেনেন সেখানে যদি আপনি ক্যাশে ডিল করেন 3 লাখের উপর এবং ধরা পড়েন সেই ক্ষেত্রেও কিন্তু পেনাল্টি হবে। তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি এই ভিডিওটি আপনাদের একটুকু হেল্প করে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব গুরুজনদের সাথে, যাতে সবাই এই ব্যাপারটা জানতে পারে, বিশেষ করে বয়স্করা। আর যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে জিজ্ঞাসা করতে পারেন। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার আমরা যথাযথ চেষ্টা করে থাকি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।